আর্মিদের একটা টিম ছিল আমার দেখা, তারা অনেক জায়গাতে কিন্তু আন্দোলনকারীদেরকে স্পেস দিছে, আন্দোলনে একটা পরোক্ষ একটা সমর্থন দিয়েছে। যারা বিরোধী দলে আছে, সরকারি দলে আছে, অনেকেই অনেক বিপ্লবী কথা বলছে। আসলে বাস্তবতা হচ্ছে তাদের অনেকেরই ন্যূনতম 5 তারিখের 12টার আগ পর্যন্ত কোনো সম্পৃক্ততা ছিল না। আদালতের রায়কে কেন্দ্র করে চাকরির কোটা কে নিয়ে একটা আদালত রায় দেওয়াকে কেন্দ্র করে ছাত্ররা প্রথমে এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি দেওয়া শুরু করে সম্ভবত জুলাইয়ের প্রথম দিকে। যখন এই আন্দোলনটা শুরু হয় তখন রাজনৈতিক বোদ্ধা অনেকেরই এটা নিয়ে সংশয় ছিল, মন্তব্য ছিল, বিভিন্ন রকম মন্তব্য ছিল। এই আন্দোলনটা যে শেষ পর্যায়ে গণ আন্দোলনে রূপ নিবে, এটা বাস্তবতার নিরিখে আমার কাছে মনে হয়েছে যারা আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ করছে তারাও চিন্তা করে নাই, আবার রাজনৈতিক বোদ্ধারাও কিন্তু চিন্তা করে নাই, এবং অনেকেরই অনেক রকম মন্তব্য আমি শুনতে দেখেছি। তবে বিএনপি এই আন্দোলনটাকে পরোক্ষভাবে অবজার্ভ করছিল, এবং এনারা সম্ভবত 6 তারিখের দিকে স্থায়ী কমিটির মিটিং করে এই আন্দোলনটাকে অরাজনৈতিক রেখে কৌশলে আন্দোলনটাকে গতিবিধিকে কোন দিকে যাচ্ছে সেখানে সূক্ষ্ম দৃষ্টি রেখেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার দেখা জিনিস বলছি, এবং বিভিন্ন জায়গায় বিষয়টা নিয়ে উনি কিন্তু আলাপ আলোচনা করছেন। আন্দোলনটা আপনার 14 তারিখের আগ পর্যন্ত একটা সীমিত ছাত্রদের মধ্যে কিন্তু ছিল। 14 তারিখে শেখ হাসিনার একটা মন্তব্যকে কেন্দ্র করে সাধারণ ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত মানুষের মধ্যে একটা, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশাল একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এবং তারা রাস্তায় নেমে আসে। তাৎক্ষণিকভাবে রাতের বেলায় তারা রাস্তায় নেমে আসে। মূলত এই আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্য ভূমিকা আমি মনে করি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই আন্দোলনটাকে চূড়ান্ত রূপ দেওয়ার পরোক্ষ প্রত্যক্ষ উনি ভূমিকা রাখছে। যদি উনি ওই মন্তব্যটা না করতেন তাহলে আন্দোলনটা কোথায় যায় দাঁড়াইতো আমার কাছে সন্দেহ হয়। ঠিক 15 তারিখে 14 তারিখ উনি রিয়াক্ট করার পরে 15 তারিখে ছাত্রলীগকে নামাই দিল। ওবায়দুল কাদের কিছু বক্তৃতা করলো, যখন ওদের উস্কানিমূলক বক্তৃতা যখন সারা দেশের মানুষ শুনলো, তখন বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়েছে এবং প্রতিবাদী একটা জিহাদ সৃষ্টি হয়েছে, যার ফলে আপনার এটা ডে বাই ডে বাড়া শুরু করলো। এবং ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর হামলা করছে। প্রথমে হামলা করে কিন্তু এদেরকে আপনার টিএসসি সত্য থেকে এদেরকে সরাই দেয়, নারী শিক্ষার্থীদের উপরও হামলা করা হয়, নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। তো সেদিন আমি একটা জিনিস আমি দেখেছি, সত্য কথাটা তো বলতে হবে, আমি খুব নিবিড় ভাবে এটাকে আমি পর্যবেক্ষণ করছি একটা রাজনৈতিক কর্মী হিসাবে। নাইট ফেসবুকে আসি একটা বক্তব্য দিলেন যে আজকে যদি আমরা রিটার্ন না আসতে পারি, আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে আর মুভ করতে না পারি, তাহলে কিন্তু আন্দোলন শেষ হয়ে যাবে। সবাইকে আসার আহ্বান জানানো। আহ্বানের পরিপ্রেক্ষিতে সেদিনকে ঢাকা ইউনিভার্সিটি না, বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা ছিল। শিক্ষার্থীরা কিন্তু সেদিনকে এই ছাত্রলীগের এই যে দানবী আচরণের বিরুদ্ধেও তারা কিন্তু আবার সংগঠিত নামছে, এবং তারা শহীদ মিনার পর্যন্ত তারা কিন্তু মার্চ করছে, এবং সেদিন থেকে আন্দোলনটাকে স্প্রেড সারা দেশেই ব্যাপক আকারে স্প্রেড হয়। আপনার 18 তারিখে থেকে আপনার ইন্টারনেট সংযোগ সরকার বন্ধ করে দিল, সীমিত আকার করে দিল, ব্ল্যাক আউট করে দিল। তখন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে কিন্তু গ্রেপ্তার শুরু করছে। যখন এই সময়টাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে উনি বিভিন্নভাবে কথা বলছে, যদিও যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, যদি আমার সাথে ওনার কথা হয়নি, উনি নর্মাল টেলিফোনে যাদের সাথে কথা বলছে তাদেরকে সরকার গ্রেপ্তার করছে।
সেদিনকে নজরুল ইসলাম খান, রিজভী আহমেদ সহ তারা ধারাবাহিকভাবে কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মীদেরকে তারা কিন্তু যারা স্ট্রাইকিং ফোর্স তাদেরকে কিন্তু সরকার গ্রেপ্তার করে না। যখন তাদেরকে গ্রেপ্তার করলেন তখন আমি পার্টির সহদপ্তর সম্পাদক হিসাবে সবাই ডিটাচড হয়ে গেছে। তখন কারোর সাথে যোগাযোগেরও কোনো সুযোগ নাই। আমি নিজ দায়িত্বেই চিন্তা করলাম যে আমার একটা দায়িত্ব আছে। রিজভী আহমেদ যেহেতু দপ্তর ছিল, উনি যখন গ্রেপ্তার হয়ে গেলেন, তখন আমার দায়িত্ব হচ্ছে যে আমাকে পার্টিকে সচল রাখা এবং সারা দেশের সমন্বয় মানুষের করা। মধ্যে যে বিএনপি যে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে এইটা আমাকে আমার জায়গা থেকে করা উচিত। তখন আমি এই নিজ হাতে লেখা প্রেস রিলিজ, কারোর সাথে আলাপ করার সুযোগ না, আমি আমার মতন প্রেস রিলিজ আন্দোলনের পক্ষে, পার্টির পক্ষে দেওয়া শুরু করলাম। সেটা কিভাবে? আমাদের একটা ছেলে মারা গেছে, গাফফার, আমাদের অফিসের পিয়ন ছিল। আমি লিখে দিই, ওর কাছে দিই, ও নুঙ্গি পরি যা আমাদের যে আপনাদের সাংবাদিক আমাদের সুমন ভাই আছে, এই সুমন ভাই সহ আপনার সাংবাদিকরা ডিওরাতে অবস্থান করতো, আর কপিটা আমাদের গাফফারজা দিয়ে আসতো। ওরা এখান থেকে বিভিন্ন জনা ভাগ করে নিত। আমাদের সাইরুল, তারপরে আপনার আমাদের মাহফুজ, এরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তখন তো দেওয়াও সোশ্যাল মিডিয়া নাই, যাক বিভিন্ন জায়গাতে এরা দেওয়াতে আমাকে সহযোগিতা করছে। এরপরে দেখলাম যে কিছু কিছু নেটওয়ার্ক আবার সীমিত আকারে যখন চালু করলেন, তখন আমি ওই সকালবেলা উঠে প্রেস রিলিজটা লিখতাম, যেখানে থাকতাম সেখানে লিখতাম, লিখে আমি আমাদের রেজাউল থাকতো এক জায়গায়, সেখানে পাঠাতাম। ও ওখানে সে টাইপ করতো, করার পর সেখান থেকে আমার কাছে আবার আসতো। সেখান থেকে আমি আবার গুলশান অফিসে আমাদের ফিরোজ নামে একটা স্টাফ ছিল, কম্পিউটার ম্যান ছিল, তার কাছে পাঠাতাম। সে আবার সেখান থেকে নিয়ে কারেকশন করি। মহাসচিব থাকতেন বাসায়, মহাসচিব গ্রেপ্তার হয়নি, মহাসচিবের বাসায় এবার নিয়ে যে ওটা চেক করার পরে আমরা বিভিন্ন মাধ্যমে দিতাম। এবং এইটা তখন যখন সামাজিক মাধ্যম যখন সীমিত থেকে আপনার বিস্তার লাভ করলেন, তখন আমাদের এই সাইরুল সহ আমাদের এরা কিন্তু প্রচার করা শুরু। এবং প্রতিদিনই আপনি দেখবেন যে প্রেস রিলিজগুলি, সব প্রেস রিলিজগুলি কিন্তু আমার স্বাক্ষরে হতো, আমার স্বাক্ষরে প্রতিদিন যেত। আমি প্রতিদিনই কোথাও না কোথাও ফেরার মতন জীবনযাপন করতাম, এবং সারাদিন এই কোথায় কোথায় মিছিল হচ্ছে, কি হচ্ছে, এবং ওদের সাথে আমি বিভিন্ন সময় যা বিভিন্ন মিছিলে বিভিন্ন সময় শরিক হয়েছি। এবং সারা দেশের বিএনপি নেতাকর্মীদের সাথে আমি বিভিন্নভাবে ফোন কালেকশন করে প্রতিদিন কিন্তু আমি একটা করে নতুন সিম ব্যবহার করতাম। যে ওই তখন আপনার মোবাইল নেটওয়ার্ক ছিল না, নর্মালটা দিয়ে বিভিন্ন জায়গায় কথা বলে আন্দোলনটাকে আপনার এর ফাঁকে আমি দেখছি যে আমাদের তৎকালীন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, উনিও বিভিন্ন জায়গাতে এই আন্দোলনটাকে বেগবান করার জন্য। বাস্তবতা যেটা হচ্ছে, আমি আপনাকে বলি যে আন্দোলনটার আমার একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য হয়ে গেছে। আজকে আমাদের রাজনৈতিক নেতারা যেভাবে আন্দোলনটাকে মনে করছে, তারা সর্বোচ্চ ভূমিকা রাখছে, বা আজকে সংসদে যারা আছে, যারা বিরোধী দলে আছে, সরকারি দলে আছে, অনেকেই অনেক বিপ্লবী কথা বলছে। আসলে বাস্তবতা হচ্ছে তাদের অনেকেরই ন্যূনতম 5 তারিখের 12টার আগ পর্যন্ত কোনো সম্পৃক্ততা ছিল না। আপনি আজকে আমি বলি আপনাকে, আন্দোলনটা কারা করছে? তাহলে বলতে পারেন আন্দোলন আপনার, আমি যে ইমোশনটা দেখছি, যে বাচ্চারা চলে আসছে, দেখা যাচ্ছে ফ্যামিলির গার্জিয়ান এক হাতে বাচ্চা আর এক জায়গায়, আর এক হাতে বউ নিয়ে আসছে, নিজেও চলে আসছে। জিজ্ঞাসা করছি, কে রে ভাই, গুলি করতেছে, এর মধ্যে সবাইকে নিয়ে আসছে, চলে আসছে। দেখা যাচ্ছে যে ওরা কি বুঝেও না যে আন্দোলনটা কেন করছে। দেখা যাচ্ছে তারা বাবা মারে বলছে যে কালকে সকালবেলা আমাকে কিন্তু মিছিলে না যেতে দিলে আমি সুইসাইড করব। মানে একটা অভূতপূর্ব যে দৃশ্যর সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের ভিতরে, যে এই আন্দোলনে আমাদেরকে শরিক হতে হবে। দেখেন, এই আন্দোলনে একটা সময় কিন্তু ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ন্ত্রণ করে ফেলছিল সরকার, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিকে আন্দোলনটাকে একটা সীমিত আকারে নিয়ে এসে ফেলছিল। কিন্তু আন্দোলনের বিস্ফোরণটা কোথায় দিয়ে শুরু হলো? আপনার রামপুরা থেকে শুরু হয়েছে, কখনো উত্তরা থেকে শুরু হয়েছে, কখনো মিরপুর থেকে,
কখনো আপনার যাত্রাবাড়ি থেকে, এবং এইসব অঞ্চলগুলোতে কিন্তু বেশি সরকারের দমন হয়েছে, এবং এইসব অঞ্চলগুলো কিন্তু বেশি মানুষকে তারা খুন করছে। এবং কোথাও কোথাও আর্মিদের একটা টিম ছিল আমার দেখা, তারা অনেক জায়গাতে কিন্তু আন্দোলনকারীদেরকে স্পেস দিছে, আন্দোলনে একটা পরোক্ষ একটা সমর্থন দিয়েছে।